আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, হাজির হয়ে গেলাম ৭৫ দিনের জার্নির আরও একটা আয়োজনে। আজ এটি হচ্ছে ক্লাস 3, যেখানে আমরা আরও ৩৫টা প্রশ্ন সলভ করব। তার মানে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত মহান আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা ১০৫টা প্রশ্ন শেষ করে ফেলব। সো আশা করছি ইনশাআল্লাহ ১০৫টা প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে বুঝবে এবং সেগুলোর সাথে লিঙ্ক আপ করে আরও এরকম অনেক প্রশ্ন সমাধান করতে পারবে। যতটুকু সময় আমার সাথে আছো আমি তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব অনেক বেশি ডেডিকেশান দিয়ে ক্লাসে থাকতে হবে। মনে রেখো, লক্ষ্য হচ্ছে আমাদের ৭৫ দিনের, এবং আমি বিশ্বাস করি যদি কেউ এই আয়োজনটা শেষ করতে পারে ইনশাআল্লাহ জব প্রস্তুতির ক্ষেত্রে তার আর কিছুই লাগবে না, সে বুঝে যাবে সব কিছু। কিন্তু ধৈর্য নিয়ে সাথে লেগে থাকতে হবে। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, তো চলো আজকের আয়োজনটা শুরু করি। যেহেতু অনেকগুলো প্রশ্ন, আমরা ৩৫টা প্রশ্ন সলভ করব। খুব মনোযোগী হতে হবে ক্লাসে। আচ্ছা, আমাদের প্রথম স্লাইড ৭১ থেকে আমরা স্টার্ট করছি। আজকে আমরা র্যান্ডম আমাদের নাম্বারগুলো চলতে থাকবে। দেখো আজকে হলো ৭১ পর থেকে আমরা যখন আবার পরের দিন শুরু করব দেখবে যে সেখানে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ১০৬ থেকে শুরু হবে। যেহেতু আজকে আমরা ১০৫-এ পৌঁছবো, আগামী দিন ১০৬ থেকে আবার শুরু হবে। সো এই সমস্ত ক্লাসগুলোই তোমরা ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। দ্যাট মিন্স আমার ইংরেজি ক্লাসটা হয়ে যাওয়ার পর ইংলিশ মজা ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর ইংরেজি ব্যতীত অন্যান্য যে ক্লাসগুলো হচ্ছে বাংলা, সাধারণ জ্ঞান, গণিত, সবগুলোই তো ক্লাস হচ্ছে। সেই ক্লাসগুলো রয়েছে আমাদের EM জব নামের ইউটিউব চ্যানেলে। একটু সার্চ দাও, EM ক্যাপিটাল EM জব JOB অ্যান্ড সার্চ করো, তোমরা সেখানে সুন্দরভাবে পেয়ে যাবে। কেমন? আচ্ছা, তো চলো শুরু করি। নাম্বার 71, তোমরা যেটা করবে নিজেরা ফার্স্টে ট্রাই করবে সম্ভব রাইট আনসারটা এবং পরবর্তীতে মিলিয়ে নেবে আর রিজনগুলো জানার চেষ্টা করবে। হি ওয়াজ দ্য বোট, সে নৌকাটিকে দেখেছিল ডাউন দ্য রিভার, ভাটির দিকে ভেসে যেতে। ফ্লট মানে হচ্ছে ভাষা। রাইট আনসার ইজ ফ্লটিং। এখন প্রশ্ন হলো হোয়াই, আমরা কেন আসলে ফ্লটিং নেব? কারণটা একটু বোঝার চেষ্টা করো। ইংরেজিতে এরকম অনেক তোমরা, আমি একটু নোট দিই, হাতে গোনা কয়েকটা তোমরা ভার্ব পাবে যে ভার্বগুলো দুইটা ডিমান্ড। খেয়াল করো, বিশেষ করে তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে ওয়াচ, যে ওয়াচ মানে হচ্ছে দেখা, হেয়ার মানে শোনা, সি মানে দেখা, নোটিস লক্ষ্য করা, এবং হচ্ছে ফিল। হাতে গোনা এই কয়েকটা ভার্বের ডিমান্ড হচ্ছে দুইটা। কখনো কখনো শেষের ভার্বের সঙ্গে হয়ে যাবে ING, এবং কখনো কখনো হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ। আমি গতদিন কিন্তু বলেছি তোমাদের, একটু মনে রাখার চেষ্টা করো, বেয়ার ইনফিনিটিভ। সো এই শব্দগুলো যদি কোথাও থাকে কখনো কখনো ভার্বের সঙ্গে ING হতে পারে এবং কখনো কখনো বেয়ার ইনফিনিটিভ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে ওয়াস রয়েছে, সুতরাং পরবর্তী ভার্বের সঙ্গে আমরা ING দিলাম। কিন্তু দিলাম কেন? এই জায়গাটায় ব্র্যাকেটে আমরা লিখে রাখবো উদ্দেশ্যহীন। তোমরা চাইলে লিখতে পারো এইমলেস, আমি এখানে এইমলেস লিখলাম। হ্যাঁ, তোমরা বাংলায় লিখতে পারো উদ্দেশ্যহীন। তো উদ্দেশ্যহীন কিভাবে আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো, সে নৌকাটার দিকে তাকিয়েছিল কিন্তু বুঝতে পারেনি যে সেটা কি ডুবে গেল না কি হলো, মানে এইটা দেখা তার উদ্দেশ্য নয়। জাস্ট তার চোখ ছিল, সে তাকিয়েছে নৌকার দিকে এবং দেখছে নৌকাটা ভেসে যাচ্ছে। জাস্ট এইমলেস, উদ্দেশ্যহীন একটি বাক্য। এইরকম এইমলেস ঘটনাগুলোর ক্ষেত্রে শেষের ভার্বের সঙ্গে হয়ে যায় ING। আর যখনই এই শেষের ভার্বের সঙ্গে ING হয়, এইমলেস হয়, তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। পার্টিসিপল। দেখো, কোনো এক সময় তো এমন প্রশ্ন হতেও পারে, হি ওয়াজ দ্য বোট ফ্লোটিং। বলো তো ফ্লোটিং এর নাম কি জেরার না পার্টিসিপল? রাইট? সেই দিন যেন তুমি এই একই আলোচনা ধরে বলতে পারো যে না, এটার নাম হচ্ছে পার্টিসিপল। এবার আসো, বেয়ার ইনফিনিটিভ কখন হতে পারে? বেয়ার ইনফিনিটিভ সেম, আমি রুলটাকে আর একটু এক্সপান্ড করি। সেম একটু তোমরা খেয়াল করো, যদি এইগুলোর পর একটা এইম থাকে, একটা হচ্ছে এমলেস আর একটা হচ্ছে এইম, অথবা আমি বলবো যে পারপাস, মানে একটা উদ্দেশ্য যখন থাকবে তখন বেয়ার ইনফিনিটিভ, তখন আমি এটাকে তুলে দেব। হ্যাঁ, আমি এই রুলটা রাখবো না, দুইটা তুলে দিই। একটু খেয়াল করো,
যখন আমার উদ্দেশ্য থাকবে এই ভার্বগুলো ব্যবহার করার পর, তখন আমি বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে পারবো। সো একটা ছোট্ট টেস্ট হয়ে যাক। বি কেয়ারফুল, ডু ফাস্ট, এবং তোমরা খুবই ক্লাসে মনোযোগী হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই নোটিসড, NOTICD, I noticed him ডট ডট ডট। এখন অপশানে বলা হচ্ছে এখানে কি গোয়িং, অপশান বি হচ্ছে গো, অপশান সি হচ্ছে টু গো। ঝটপট করে ঝড়ো গতিতে রাইট আনসারটা দিয়ে দাও, দ্রুত। ওকে, আই নোটিসড, ওই একই ভার্ব, হ্যাঁ, এই একই টাইপের ভার্ব। আমি নোটিস নিলাম, আই নোটিসড হিম ডট ডট। ইয়েস, ভেরি গুড, অনেকে গেস করতে পেরেছো। এবার আমি তার দিকে লক্ষ্য করেছিলাম, মানে আমার একটা উদ্দেশ্য ছিল তাকানোর। আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি অবশ্যই, আমার একটা পারপাস আছে এবং সেখানে অবশ্যই আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ মানে হলো গত ক্লাস থেকে আলোচনা দেখো যে ভার্বের আগে টু থাকে না। সুতরাং 100% আমরা রাইট আনসার করব গোটাকে। রাইট, কত কিছু শিখলাম, খেয়াল করেছো? সাথে মজার একটা কথা বলি তোমাদের, অনেক সময় এই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, আই নোটিসড হিম গো, ওকে ডান, দিয়ে এটাকে প্যাসিভ করতে বলে যে করো তো বাছাধন, এটার প্যাসিভটা কি হবে একটু খেয়াল করো তোমরা। আই নোটিসড হিম গো, এটার প্যাসিভটা কি হবে? নর্মালি অবজেক্টকে তোমরা সাবজেক্ট করো, এই হচ্ছে হি। পাস্ট টেন্সের জন্য তোমরা ওয়াজ নিয়ে আসো, ওকে। মূল ভার্বে পাস্ট পার্টিসিপল নোটিস করে দাও, NOTICD, নোটিসড। এইবার মজার বিষয় হচ্ছে এই যে বেয়ার ইনফিনিটিভ যে গোটা ছিল প্যাসিভের সময়, সেটা কিন্তু একেবারে পাক্কা ইনফিনিটিভ হয়ে যায়। রাইট, সো নোটিস থাকলে বা ওই শব্দগুলো থাকলে যে কোনো সময়ই টু যুক্ত হবে না এমনটি নয়, সেটা হতে পারে যদি সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। সো হি ওয়াজ নোটিস টু গো বাই মি বা সামথিং, এগুলো তো অবজেক্ট সাধারণত দিতে হয় না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ একটা পার্টিসিপলের সাথে বেয়ার ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ কীভাবে যুক্ত হয়। ইয়েস, এইভাবে করে আমরা আলোচনা চালিয়ে যাব, বাট তোমাদেরকে কথা দিতে হবে ক্লাসটা যত লম্বা হোক শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর প্রমাণ করে দেব যে কোয়েশ্চেন সলভের ক্লাস যদি এমন হয় 1000 প্রশ্ন সলভ করলে সেটা দিয়ে 5 থেকে 10,000 প্রশ্ন সমাধান করা যায়। কমেন্টে লেখো যে বেসিকলি এই ধরনের সলভগুলো তোমরা কারা এনজয় করছো। 72 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, দ্য ওয়ার্ড আর্মি। আর্মিটা কি? ভেরি গুড, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি, ওই ক্যাটেল, আর্মি, বিডিআর এটসেট্রা, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু যে কথাটা তোমাদের প্রত্যেককে মাথায় একেবারে ঢুকিয়ে রাখতে হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন যদি কোথাও থাকে, কালেকটিভের ডিমান্ড হচ্ছে কালেকটিভ নাউন ইজ ইকুয়াল টু, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। এই কথাটা তোমরা মনে রাখবে, সিঙ্গুলার। কালেকটিভ নাউনের পর নর্মালি কি হবে? ভার্ব সিঙ্গুলার। সাথে আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেলের সময়টা আসে দা প্লাস কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, কালেকটিভ নাউনের আগে কিন্তু একটা দা বসে যায়। রাইট, সো এরকম অনেক সময় প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন, ধরো একটা টেস্ট দিচ্ছি আমি, ওকে। সো নাম্বার 1 টেস্টটা হচ্ছে, ধরো এরকম একটি টেস্ট দিলাম, দ্য আর্মি ফিলিং ইন দ্য গ্যাপ taking their their opinion. তো এখন অপশানে বলা হচ্ছে যে বলো দেখি এখানে কি ইজ হবে, অপশান বিতে এখানে আর হবে। ঝটপট করে রাইট আনসারটা দিয়ে দাও, দ্রুত দ্রুত। দ্য আর্মি ডট ডট টেকিং দেয়ার ওপিনিয়ন্স, এখানে কি ইজ হবে নাকি আর হবে, দ্রুত জানাও। দেখো আমি একটু আগে যে রুলটা দিয়েছি, কালেকটিভ নাউন ভার্ব সিঙ্গুলার, কালেকটিভ নাউন ঠিক ওপরেরটাই রয়েছে, অথবা আমি জানি তুমি হয়তো এখানে ইজ দিয়ে ফেলবে, বাট ইজ হবে না। একটু রহস্যজনক, যদি কালেকটিভ নাউনটা দ্বারা অনেক কিছু মতামত বোঝায় তাহলে ভার্বটা হয়ে যায় প্লুরাল। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। যখনই কালেকটিভ নাউনে পরে ভার্বটা হয়ে যাবে প্লুরাল, তখন এই কালেকটিভ নাউনের নামটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কি হবে? নাউন অফ মাল্টিটিউড। এটা কালেকটিভ নয় রে বাবা, এটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, মাল্টিটিউডি। এটা প্রচুর পরিমাণে আসে,
আর তার মানে কালেকটিভ নাউনই সামটাইমস নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় যখন তারপরে ভার্বটা হয়ে যায় প্লুরাল। আর প্লুরাল হয় কখন? যখন অনেক মত, অনেক কিছুর ভিন্নতা, মানে সব কিছু অনেক অনেক বেশি বোঝায়, তখনই কিন্তু বেসিকলি ভার্বটা প্লুরাল হয়। সুতরাং এই বাক্যটায় ভার্ব হলো প্লুরাল, কিন্তু যদি আমি এই বাক্যটাকে আরেকটু নিচে লিখি এভাবে, একটু খেয়াল করো তোমরা, দ্য আর্মি, এইখানে ডট ডট টেকিং দ্য অ্যাকশন পিআরও পিআর প্রপারলি। এইবার একটু অনুধাবন করো তো, সম্ভাব্য রাইট আনসারটা এখানে কি হতে পারে? দ্য আর্মি, আমি দুইটা টেস্ট দিলাম, দ্য আর্মি টেকিং দ্য অ্যাকশন প্রপারলি, এখানে কি ইজ হবে নাকি আর? ইয়েস। এবার হচ্ছে এখানে কি হবে? ইজ হবে। কেন বলো তো? কারণ এইখানে বেসিক্যালি আর্মি দ্বারা জাস্ট একটা ইউনিটকে বোঝানো হচ্ছে, দ্য আর্মি ইজ টেকিং দ্য অ্যাকশন প্রপারলি। তাহলে যখনই ভার্ব হবে সিঙ্গুলার, যখনই এটা ইউনিটকে বোঝাবে, তখন সেটি হচ্ছে কালেকটিভ নাউন। আর যখনই সেটা দ্বারা অনেক কিছু বোঝাবে, অনেকের মত বোঝাবে, তখন তার নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। তার মানে কালেকটিভ নাউনের আমরা দুইটা নাম শিখে ফেললাম, কালেকটিভ নাউন ইটসেলফ মানে নিজেই কালেকটিভ নাউন, এবং আরেকটি হচ্ছে কালেকটিভ নাউন প্লুরাল বোঝালে, অনেক কিছু বোঝালে নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। ক্লাসটি শেষ হলেই ইংলিশ মজা জব নামক ফেসবুক পেজে আমি স্লাইডটা শেয়ার করে দেব, ঠিক আছে? সেখান থেকে দেখবে। ওকে, আশা করি 72 নাম্বারে বুঝে নিয়েছো কালেকটিভ নাউনের গুরুত্বপূর্ণ বিষয়টা। 73, উমর খয়াম ইজ সেলডম বর্ন, অর্থাৎ কালে ফদরে উমর খয়ামের মতো কোনো একজন ব্যক্তি জন্ম নেয়। সো দ্য রাইট আনসার ইজ অ্যান। প্রথম কথা, প্রপার নাউন আর্টিকেল গ্রহণ করে না, এটা সত্য। আমার তোমার নামের মতোই উমর খয়াম একটা নাম, আর্টিকেল হয় না, কিন্তু বিশেষ গৌণ সম্পূর্ণ একটা ব্যক্তি। মানে আমি যদি এটার পাশে একটা ছোট্ট করে নোট করে দিই, তাহলে এইরকম একটা কথা লিখতে পারবে, সেটা হচ্ছে আ ম্যান লাইক উমর খয়াম। উমর খয়ামের মতো একজন মানুষ, যেই সব জায়গাতে এরকম কথা বলতে পারবে, আ ম্যান লাইক উইলিয়াম শেক্সপিয়ার, আ ম্যান লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, আ ম্যান লাইক কাজী নজরুল ইসলাম, যেই সব বাক্যগুলোতে আ ম্যান লাইক কথাটি ব্যবহার করতে পারবে, সেইখানে প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার আগে আর্টিকেল বসবে। তো যেহেতু ওমরের ওটা হচ্ছে ভাওয়াল, দ্যাট মিনস এখানে অ্যান বসাবো। এখন নিজেকে প্রশ্ন করে দেখো, তোমার আমার নামের ক্ষেত্রে আমরা কি আ ম্যান বলতে পারবো? আমি কি এমন কোনো বিখ্যাত ব্যক্তি হয়েছে কি না যে আমাকে কেউ কোনোদিন বলবে আ ম্যান লাইক রফিক, অথবা আ ম্যান লাইক এক্স ওয়াই জেড? সুতরাং একটা মানুষের মতো করে যখন কল্পনা করা হয়, তার বিশেষ গুণগুলোকে ফোকাস দেওয়া হয়, তখন প্রপার নাউন হওয়ার সত্ত্বেও তার পূর্বে আর্টিকেল বসে। দ্যাটস এনাফ। ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছ। আমরা 71, 72 অ্যান্ড 73 শেষ করলাম। অ্যান্ড নেক্সট স্লাইডে আসি। ওকে, দেখো পাশে আমি যেগুলো দিয়েছি, কোনো না কোনো পরীক্ষা এসেছে, এর মানে এই নয় যে শুধু ওই পরীক্ষাতে, অনেক পরীক্ষাতে এগুলো বারবার এসেছে। 74-এ আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার ডি কে আমরা কারেক্ট বলছি। মনে রাখবে, একসাথে যখন অনেকগুলো পার্সন থাকে, অনেকগুলো পার্সন, ঠিক আছে, আমি নোটটা করে দিই, একসাথে অনেকগুলো পার্সন যদি কোথাও থাকে, তাহলে প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এই জন্য আমি মনে রাখার কৌশল বলছি 231। 231 এইটা যদি কোথাও থাকে, এরপরে ভার্বটা হয়ে যাবে প্লুরাল। প্লুরাল, ওকে। তবে এর অন্যথায় হতে পারে 1, 2, 3, মানে প্রথমে ফার্স্ট পার্সন, পরে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন, যদি সেই জিনিসটা দ্বারা কোনো অপরাধ বোঝায়, যেমন GYLT গিলটি, GUILTY গিলটি, ঘুরে ফিরে দুইটা শব্দ বেশি দেখতে পাবে। আরেকটা হচ্ছে পানিশমেন্ট বা পানিশমেন্ট, এরকম কিছু একটা, PUNISHMENT, পানিশ, MNT, পানিশমেন্ট, PUNI হবে, রাইট। সো যখনই তুমি কোনো বাক্যতে অপরাধ বা মানে পানিশমেন্টের কিছু পাবে, তখন তুমি বাক্যটাকে সাজাবে 1, 2, 3, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তবে আমি এইভাবেই সাজাই অথবা এইভাবেই সাজাই, ভার্ব কিন্তু হয়ে যাবে অলওয়েজই প্লুরাল। ওকে, সো চলো এবার একটা টেস্ট নিয়ে নিই।
ঝটপট করে একটু আমাকে বলো দেখি, আমি যদি বলি ইউ, হি অ্যান্ড আই আর PUNI, আচ্ছা আর বিং, এরকম কিছু একটা করলাম, আর বিং PU পানিশড, তুমি, সে এবং আমি শাস্তি প্রাপ্ত হয়েছে, মানে শাস্তি পেয়েছি। এখন বলো তো আমার এই সাজানো কি ঠিক হয়েছে? দ্রুত জানাও দেখি। ইউ, হি অ্যান্ড আই আর বিং পানিশড, প্যাসিভ ভয়েসে, যেহেতু পানিশড রয়েছে প্যাসিভ ভয়েস এবং অপরাধের ব্যাপার, সুতরাং আমাকে সাজাতে হবে কিভাবে? 1 2 3। তাহলে বাক্যটা আমার ভুল হয়েছে। 1 মানে কি? ফার্স্ট পারসন, আগে আই। 2 মানে কি? 2 মানে হচ্ছে ইউ। আর আরেকটা কি? থার্ড পারসন, মানে হচ্ছে হি। এরপরে বাকি যা আছে তাই। ইয়েস, এইবার এটা হয়ে গেল রাইট। খুবই ফানি, আর পরীক্ষায় প্রচুর পরিমাণে এটা আসে। ভেরি গুড। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। নর্মাল বাক্যগুলোতে আমরা 231 অনুযায়ী সাজাচ্ছি, আর অপরাধ হলে 123। 75 নাম্বার, হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, অর্থাৎ সে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। প্রশ্ন হচ্ছে এই টুকটাকে আমরা কি বলতে পারি? বেসিক্যালি এই টুকটাকে আমরা অবশ্যই বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। 75 নাম্বার, ট্রানজিটিভ ভার্ব। কেন? খুবই সহজ, খেয়াল করি একটু আমরা। ট্রানজিটিভ ভার্বের একটা ছোট্ট নিয়ম হচ্ছে যে এটা এমন একটা ভার্ব যে ভার্বের পরে একটা অবজেক্ট বসবে, অথবা অন্য কথায় আমরা বলতে পারি নাউন বা প্রোনাউন বসবে। এ একটা সূত্র মনে রাখবে। এবং আরেকটা সূত্র হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পর, আমি শর্টকাটে টিভি লিখলাম, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের পরে যদি আর কিছু বসতে চায় তাহলে বসবে হয় অ্যাডভার্ব, মানে একটা শব্দ, অথবা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, মজা জিনিস দেখো। হি টুক, দেখো টুক এটা ট্রানজিটিভ ভার্ব। কেন? শেল্টার মানে আশ্রয়, অবজেক্ট একটা নাউন। আর আন্ডার থেকে শুরু করে বাকি যে অংশটুকু রয়েছে এইটুকু নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ একসময় প্রশ্ন আসতেই পারে আন্ডার আ ট্রি এটার নাম কি? তখন প্রমাণ করতে পারতে হবে যে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে, রাইট, এবং তারপরে বাড়তি অংশটার নাম হয়ে যেতে পারে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। একটি শব্দ হলে অ্যাডভার্ব, একের অধিক হলে কি হবে? অ্যাডভার্বিয়াল। যেমন আমি যদি বলতাম হি টুক শেল্টার ওয়াইজলি, ওয়াইজলি, তাহলে এটি হয়ে যেত তখন অ্যাডভার্ব। কিন্তু যখন অনেকগুলো শব্দ বসেছে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মাশাআল্লাহ। এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে আছো তোমাদের প্রত্যেককে বলবো ঝটপট করে কাছের একটা বন্ধুকে মেনশন করো তো, এবং প্রিয় আমার যারা শিক্ষার্থী আছো তারা একটু শেয়ার করে দিয়ে কমেন্টে ডান লিখো। আমি দেখতে চাই অনুগত ওবিডেন্ট স্টুডেন্ট কারা তোমরা। 76-এ আসো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? 76, হি নিড নট গো, সিম্পলি হি নিড নট গো। এই নিড নিয়ে গতদিন একটু কথা হয়েছিল। নিড, নিড এরপর যদি কখনো আরেকটা ভার্ব থাকে তাহলে এই নিডটার নাম কি বলতে পারো? এই নিডটার নাম হচ্ছে মডাল ভার্ব। কিন্তু কোনো বাক্যতে যদি নিড এরপর 2 + V1 থাকে তাহলে এই নিডের নাম কি জানো? এটার নাম হচ্ছে মেইন ভার্ব। এটা অনেকেই ভুল করে ফেলে অনেক সময়। সো একটা কোয়েশ্চেন দেখে নিই আমরা, টেস্ট। ধরো বলা হলো যে হি ইউ নিড টু হেল্প দেম। নিডের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে, বলো তো এটার নাম কি হতে পারে? অপশন এ, এটা কি মডাল ভার্ব? অপশন বি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঝটপট করে একটু জানাও দেখি
এটার নাম কি হতে পারে? দ্রুত দ্রুত, ইউ নিড টু হেল্প দেম, হেল্পের নাম কি? দ্রুত দ্রুত, ইয়েস, অনেকে পেরেছ। যেহেতু নিডের পরে আমাদের একটা ইনফিনিটিভ আছে 2 + V1, সুতরাং এই নিডটার নাম হচ্ছে অবশ্যই কি? মেইন ভার্ব। মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব। এবার একটা জিনিস বলো, এই যে আগেরটা কিন্তু হচ্ছে কি ছিল? নিডের পর একটা মেইন ভার্ব, তাহলে এই নিডটা ছিল মডেল ভার্ব। নিড এমন একটা ভার্ব যে একই সাথে কখনো কখনো মডাল অক্সিলারি হচ্ছে, আবার কখনো কখনো সে মেইন ভার্ব হতে পারছে। এই মেইন ভার্ব হওয়ার কৌশল আর অক্সিলারি ভার্ব হওয়ার কৌশলকে এক বিশেষ নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে সেমি মডাল। সেমি মডাল ভার্ব। অনেকে অনেক সময় বুঝতে পারে না সেমি মডাল কি। সেমি মডাল মানে হচ্ছে যে ভার্ব, যে মডাল ভার্ব একই সাথে মডাল ভার্ব হতে পারে, আবার মেইন ভার্ব হতে পারে, অথবা যে ভার্ব একই সাথে মডাল অক্সিলারি হতে পারে অথবা মেইন ভার্ব হতে পারে, তাকেই বলা হয় সেমি মডাল ভার্ব। দ্যাটস এনাফ। চলে আসি পরের স্লাইডে, 77 নাম্বার। নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ডট ডট ডিনার। সো রাইট আনসার কি? হোয়াইল যদি কোনো বাক্যতে থাকে, দুর্দান্ত একটা সূত্র আছে। দুর্দান্ত একটা সূত্র আছে, বলতে পারো কেউ? রাইট আনসারটা ফার্স্টে একটু দিয়ে দিই আমরা। রাইট আনসার ইজ ওয়াজ কুকিং। ওয়াজ কুকিং। কেন? হোয়াইলের ডিমান্ড হচ্ছে যে ডট ডট সামনে কিছু একটা থাকবে, হোয়াইলের পর যখনই পরে একটা বাক্য হবে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি, হোয়াইলের পরে বাক্য হলেই পাস্ট কন্টিনিউয়াস। জাস্ট এটা মাথায় নিয়ে নাও। আর হোয়াইলের আগে যে বাক্যটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হয়ে গেল। কঠিন মনে করলে কঠিন, এবং হোয়াইল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আসে। সো অবশ্যই হোয়াইলে পরে হবে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের এখানে আবার জানতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন তোমাদের জানতে হবে, দেখি তোমরা পারছো কিনা। ওকে, আমাকে বলো তো, এই বাক্যটাই ধরো কোনো এক সময় তোমাদেরকে দিল ঠিক অন্যভাবে, যে হোয়াইল কুকিং দ্য ডিনার, কমা নাসিমা অ্যারাইভড। এই হোয়াইলের নিচে আন্ডারলাইন করে যদি কোনো সময় প্রশ্ন করে এইটার নাম কি, এটা কি প্রেপোজিশন? অপশন বি কনজাংশন। দ্রুত জানাও দেখি এটার নাম কি হতে পারে। হোয়াইল, এটার নাম কি? দেখো, আমরা শুধু প্রশ্ন সমাধান করছি না, প্রশ্নের সাথে আমরা এই ধরনের প্রশ্ন আর কি আসতে পারে সেটাকে লিঙ্ক আপ করছি। তাই অনেকে অনেক সময় বলে যে স্যার প্রশ্ন সমাধান না করে টপিক ভিত্তিক করান, হেন তেন। আরে বাবা, টপিক ভিত্তিক গেলে তুমি কখনোই এই জিনিসগুলোকে কম্পেয়ার করতে পারবে না। কারণ আমি প্রতিটা প্রশ্নকে এমনভাবে সিলেক্ট করেছি, 1000 প্রশ্ন ইজ ইকুয়াল টু যেন 10,000 প্রশ্নের সমান হয়। এইটার প্রমাণ পাবে যারা 75 দিন লেগে থাকবে, একমাত্র তারা। মাশাআল্লাহ, অনেক আনসার করেছো। দেখো, আমি জানি তোমরা মনে করেছো যে হোয়াইলটাকে আমি প্রেপোজিশন বলবো। কেন? কারণ প্রেপোজিশনের পরেই তো একমাত্র ভার্বের সঙ্গে আইএনজি হয়, রাইট? কিন্তু খেয়াল করো তো, হোয়াইলে পরে কি আসলে একটা সাবজেক্ট ছিল না, তারপরে কন্টিনিউয়াস টেন্স হয়েছিল না? ইয়েস, এখানে ওই জিনিসটা লুকানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিসগাইজড একটা ক্লজ। সুতরাং হোয়াইলটা আজীবন সব সময় এটার নাম হচ্ছে কনজাংশন, যার কাজই হলো দুইটা ক্লজকে যুক্ত করা। এখানে এই কথাটা লুকানো আছে, হোয়াইল আই ওয়াজ মেকিং, আই ওয়াজ কুকিং ইত্যাদি। তাই যারা ভুল করেছ তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে হোয়াইল আজীবনেও কোনো সময় প্রেপোজিশন হতে পারে না, কোনো কারণেই। 78 নাম্বার। আচ্ছা, অ্যাকসেপ্ট শব্দটি নাউন কি? অ্যাকসেপ্টেন্স, জাস্ট ইট। আর কয়েকটা বৈশিষ্ট্য একটু মনে রেখো তোমরা। CEMENT, মেন্ট, নেস, TION, শান, HWD, হুড। জাস্ট এই কয়েকটা বৈশিষ্ট্য যদি কারোর সাথে থাকে, তুমি তাকে নাউন বলে দেবে। আছে তো অনেক বৈশিষ্ট্য, আমি তোমাকে এই কয়টা দিলাম। মানে ওয়ার্ডের সাথে যখনই তোমার এই কয়েকটা বৈশিষ্ট্য যুক্ত হবে, তার নাম বলে দিবে তুমি নাউন। তার নাম কি বলে দিবে? নাউন বলবে। সো ওয়ার্ডের সাথে অ্যাকসেপ্টেন্স, এই যে CE, হ্যাঁ, এটাই হচ্ছে নাউন।
আর এক্সেপশন এটা ওল্ড ইংলিশ, এটা এখন আর ব্যবহৃত হয় না, এটা ওল্ড ইংলিশ, এটাকে এরর ধরা হয়। আর অ্যাকসেপ্টেড এটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাকসেপ্টেবল এটাও হচ্ছে অ্যাজেক্টিভ। পার্থক্য কি? এটা হচ্ছে অ্যাজেক্টিভ আর এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ। ওকে, আচ্ছা। নাম্বার 79, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? ক্যান ইমাজিন? আচ্ছা, তোমরা কি আমি যখন স্লাইড দেখাচ্ছি তার আগে কি তোমরা মিলিয়ে নিচ্ছ না, নিজের মতো করে ট্রাই করছো না? ওকে, রাইট আনসার, ইটস আই হু অ্যাম নেক্সট। পরবর্তী জনই হচ্ছে আমি, পরবর্তী জনই হচ্ছে আমি। আচ্ছা, এইখানে যে জিনিসটি তোমাকে জাস্ট মনে রাখতে হবে সেটি হলো ডট 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 রিলেটিভ প্রোনাউন যদি কোথাও থাকে, রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন আমি তো শুধু হুয়ের কথা বলবো না। তোমরা হয়তো মনে করতে পারো স্যার খালি হুই বলবে না, আমি বরং যা যা আছে সবই বলবো, হু, হুইচ, দ্যাট। আর এই কারণে আমি তোমাদেরকে বারবার বলি যে আমার এই প্রশ্ন সলভের আলোচনা তথা আমাদের এই সিরিজের আলোচনাগুলোই বেসিক টু অ্যাডভান্স, এখানে সব কিছু আছে। সো রিলেটিভ প্রোনাউন যদি কোথাও থাকে, এরপরে যে ভার্বটা হবে, ভালো করে দেখো, এরপরে যে ভার্বটা হবে সেটা কিন্তু বেসিকলি এই প্রথমে যে অ্যান্টিসিডেন্ট থাকবে সেটা অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট যেটাকে বলা হয় পূর্বপদ, এটা অনুযায়ী জাস্ট এটা হবে। একটু লক্ষ্য করো, এটা অনুযায়ী এটা হবে অ্যান্টিসিডেন্ট ভার্ব। দেখতে চাও? ইট ইজ আই, এই যে অ্যান্টিসিডেন্ট। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, পরবর্তীতে হয়েছে অ্যাম, তার মানে আয়ের জন্য এখানে অ্যাম বসেছে। উদাহরণস্বরূপ এখানে আই না হয়ে যদি এখানে হি হতো তাহলে এখানে কি অ্যাম হতে পারতো না। তখন কি হতো? তখন ইট ইজ হি হু ইজ, এখানে ইজ হতো। তাহলে যেমন অ্যান্টিসিডেন্ট তেমন হচ্ছে ভার্ব। মনে মনে ধরে নিবে এই হুয়ের এখানে কোনো দাম নাই, ইট ইজ আই হু অ্যাম, এই হুটাকে বাদ দিলে যেটা হবে সেটা, রাইট? আচ্ছা, এবার এটা একটা বিষয় গেল। আর একটা ছোট টেস্ট দিই, এটা অনেক সময় প্রশ্ন হয় তোমাদের, সেটা হচ্ছে ইট ইজ ফিল ইন দ্য গ্যাপ। অপশন এতে আই, অপশন বিতে মি। হ্যালো, ইটস আই অর ইটস মি, বলো দেখি রাইট উত্তর কি হবে? হ্যাঁ, রাইট উত্তর হচ্ছে ইটস আই। কেন বলো তো? কারণ হচ্ছে যখনই কোথাও বি ভার্ব হবে, বি ভার্বের পরে হবে সাবজেক্ট ফর্ম। এটা হচ্ছে গ্রামার। মানে তুমি যদি বিসিএস পরীক্ষা দাও, তুমি যদি চাকুরি পরীক্ষা দাও, তাহলে বি ভার্বের পর এম, ইজ, আর এগুলোর পর তোমাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, রাইট? কিন্তু যদি স্পিকিং হয় বা অন্য ক্ষেত্রে হয় তাহলে তুমি বলতেই পারো হ্যালো গাইজ ইটস মি। স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি মি বলতে পারো, বাট গ্রামারের ক্ষেত্রে তোমাকে দিতে হবে সাবজেক্টিভ ফর্ম। তার প্রমাণ তো এখানে পেয়েছো, ইটস আই। মাশাআল্লাহ, এই যে প্রত্যেকে রেসপন্স করছো, এটাই হচ্ছে ভালো লাগার বিষয়। ব্যাস, এবার একটু সামনে এগোই। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, আমি কি খুব ফাস্ট করছি, আমাকে কি স্লো করতে হবে নাকি মোটামুটি ঠিকঠাক রয়েছে? কমেন্টে জানাও। দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউস সিঙ্গুলার, ইঁদুর, তার প্লুরাল হচ্ছে মাইস। এখানে বোঝানো তেমন কিছু নেই। 81 নাম্বার, সুইট ডট ডট দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। এটা না দেখলেই খুবই খটকা লাগে, তো আমি বলি যে এই খটকা দূর করার একটা কৌশল রয়েছে। কৌশলটা হচ্ছে এই বাক্যটাকেই আমরা একটু ঘুরিয়ে লিখব। কিভাবে? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ফিল ইন দ্য গ্যাপ, SWWT, সুইট। এখন আমি যদি তোমাকে বলতাম যে এখানে বলো তো কি বসাবে, তাহলে তোমরা বলতে প্রত্যেকে যে এটা তো খুব সহজ, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে দুঃখের প্রয়োজনীয়তা, হ্যাঁ, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা একটা প্রবাদ। তো এইটা হচ্ছে আমার হেডওয়ার্ড ইউজেস, অতএব তুমি অবশ্যই এখানে আর নিতে না, আর নিতে, খুবই সহজ। এই একই কথা একটু উল্টা করে দেওয়া হয়েছে। এই উল্টিয়েছেটাকে, এটা হচ্ছে আমার তোমার সাধারণ কথা, গ্রামারে এমনটাই ছিল, কিন্তু বেটা উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ, আমি শর্টকাটে শুধুমাত্র শেক্সপিয়ার লিখলাম। উইলিয়াম শেক্সপিয়ার এই বেটা
এই প্রবাদটাকে উল্টিয়ে দিয়েছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। কোথায় বলেছেন এই কথাটা? অ্যাজ ইউ লাইক ইট। এটা অনেক সময় প্রশ্ন হতে পারে, হু সেইড সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি? অনেক প্রশ্ন হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার। সোর্স কোথায়? অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আম জনতার কথা, মানে আমরা জেনারেলরা যখন কোনো কথা বলবো, মানুষরা তখন এভাবে বলবো, কিন্তু উইলিয়াম শেক্সপিয়াররা এমন কি এক আহামরি খ্যাতি অর্জন করেছে যে তারা চাইলেই একটা সেন্টেন্সকে বিকৃতি করতে পারে, বাঁকা করতে পারে। এই বাঁকা করার পন্থাকে বলা হয় ইনভার্সন। বাঁকা করার পন্থাকে বলা হয় ইনভার্সন, অর্থাৎ এই ভার্বটাকে একটু আগে নিয়ে আসা। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। কি একটু বাঁকা না? উল্টা। দিস ইজ কল্ড ইনভার্সন। ব্যাস। 82 নম্বরে চলে আসো। আই হ্যাভ নো পেন টু রাইট। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। এটা না খুবই ফ্যান্টাস্টিক একটি বিষয়। এটা বুঝতে পারলে খুব ফ্যান্টাস্টিক, না হলে খুবই কঠিন। বাংলা হচ্ছে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, অর্থাৎ আমার লেখার কোনো কলম নাই। আমার লেখার কোনো কলম নাই। একটা জিনিস আমি তোমাদেরকে কম্পেয়ার করতে বলবো, একটু কম্পেয়ার করতে বলবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বাক্য, মানে কম্পেয়ারে তুমি বুঝে যাবে যে রাইট উত্তর কি হবে। ধরো আমি বললাম আই হ্যাভ নো, আচ্ছা পেন তো দিলাম, পেপার দিয়ে এবার আই হ্যাভ নো পেপার টু WRIT রাইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরেকটা বাক্য দিই আমি, আই হ্যাভ নো হাউস টু লিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমি ঠিক বুঝতে পারছি যে তোমরা এই আনসারগুলোর সাথে একটা জিনিস ধরতে পেরেছো। পেন মানে বেসিকলি পেনের সাথে কি বসবে? আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। তুমি ভালো করে দেখো, আমি কলম দ্বারা লিখব। ওকে, আই হ্যাভ নো পেপার টু রাইট। লেখার ক্ষেত্রে কাগজের কি হয় বলো তো? কাগজের ওপরে লিখব, অন। আই হ্যাভ নো হাউস টু লিভ। হাউসে কি করতে হয়? হাউসের ভেতরে বাস করতে হয়, এই জন্য ইন। অনেক সময় এই সব প্রেপোজিশনগুলো বাক্যের শেষে বসে, আর এটার সাথে সম্পর্ক তৈরি করতে হয় যে ইনস্ট্রুমেন্টার সেই জিনিসটা দেখতে হবে কি। একটু দেখো তোমরা, জাস্ট চোখ মেলে তাকিয়ে দেখো। পেন দিয়ে লিখতে হয়, পেপারের ওপরে লিখতে হয়, বাড়ির মধ্যে থাকতে হয়। বুঝতে পেরেছো? এগুলো না কম্পেয়ার করলে তুমি এমনি বুঝতে পারবে। আমি ছোট্ট করে এখানে নোট দিয়ে রাখি। ওকে, দ্যাটস এনাফ। আশা করি বুঝতে পেরেছো। সামনে এগোই আরেকটু। মাশাআল্লাহ, এই যে অনেকেই রাইট আনসার করছো, সুন্দর। আচ্ছা, সামনে এগোতে পারি? হ্যাঁ। আচ্ছা, 83 নম্বরে আসো। 83, দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড। পেছনে কুকুর দৌড়াচ্ছিল। তো পেছনে এই একটা দিক বোঝানো হচ্ছে, সো ডেফিনেটলি ইটস অ্যান অ্যাডভার্ব। ইটস অ্যান অ্যাডভার্ব। অবশ্যই ভার্বের গতিবিধি, দৌড়াচ্ছে কোন দিকে? পেছন দিকে। সামনের দিকে, পেছন দিকে, দিকে বোঝালেই তুমি সেটাকে অ্যাডভার্ব বলবা। সহজ কথায় আমি বলবো যে যখনই টার্গেট ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, মানে কোনো একটা দিকে হলেই সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, টার্গেট, আমি নোটটা দিলাম। ওকে, টার্গেট। ওকে, সো টার্গেট হলেই সেটা অ্যাডভার্ব। বাট এখানে ছোট্ট একটা ক্লু আমি দিতে চাই। এই সেম বাক্যটাই বিহাইন্ডের পর তুমি যদি এরকম বলো যে বিহাইন্ড দ্য কার, আমি জানি তোমাদের মন খুব উকুঝুকু করছে যে বিহাইন্ডটাকে নাকি প্রেপোজিশন জানতাম, তাহলে প্রেপোজিশন হবে কখন? মনে রাখতে হবে, প্রেপোজিশনের ডিমান্ড হচ্ছে প্রেপোজিশনের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। এই অবজেক্ট তো অনেক কিছু হতে পারে, সেটা নাউন হতে পারে, ওটা জেরান্ড হতে পারে, ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে, অনেক কিছু। সুতরাং আমরা যদি এইটাকে এইভাবে ক্লোজ করে দিই, দেখো তো এবার সুন্দর করে বিষয়টা মিলাতে পারছো কিনা? ওকে, সো বিহাইন্ড এটা প্রেপোজিশন, বিকজ তারপরে একটা অবজেক্ট আছে। সুতরাং এখান থেকে প্রমাণিত একই শব্দ কখনো কখনো অবস্থান ভেদে সেন্টেন্সে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। আর এগুলো না খুব কঠিন না, জাস্ট প্র্যাকটিস করবে, আমার সাথে সাথে
1000 প্রশ্ন সমাধান করবে, এরপর তুমি বলবে জীবনে তুমি কি পেয়েছিলে। তাই আমি তোমাদের কাছ থেকে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাকে সবটুকু প্রতিটা ক্লাস আমার সর্বোচ্চটা দিয়ে শেষ করে তৌফিক দান করে। তোমরা প্রত্যেকে আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা 84 নাম্বার, হি ডট ডট দ্য রুম জাস্ট নাও। এই জাস্ট নাও থাকলে তো অ্যাডভার্ব, এই জাস্ট নাও, হ্যাঁ এরকম কিছু শব্দ আছে, ইয়েট, রিসেন্টলি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এইটা। সো যেহেতু জাস্ট নাও রয়েছে, অতএব আমরা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে থাকবো। আর প্রেজেন্ট পারফেক্ট কোনটা? ইয়েস, সো হ্যাজ লেফট। ক্লিয়ার বৈশিষ্ট্যটা। লাস্ট উইক, এরকম কিছু বৈশিষ্ট্য যখনই বাক্যের ভেতরে তুমি দেখতে পাবে, লাইক আমি বললাম যে ধর লাস্ট কথা, হ্যাঁ, অথবা এগো আগে, অথবা হচ্ছে প্রিভিয়াস, অথবা হচ্ছে দ্যাট টাইম এরকম উল্লেখ করি, অথবা ইন দিয়ে কোনো একটা টাইম, ইন 1971 এটসেট্রা, রাইট? সো কোনো কথা নেই, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে বলো লাস্ট উইক, গত সপ্তাহে ভার্ব কি নেব? কাম থেকে কেম। সো কেম অ্যাক্রস। এখন এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, কেমের সাথে অ্যাক্রস হবে। লাস্ট উইক আই কেম অ্যাক্রস দ্যাট বুক ইউ ওয়ান্টেড ইন আ বুক শপ। প্রেপোজিশন জনিত ব্যাপার। কাম আপ নয়, কাম বাই নয়, কাম ইনটু নয়, কাম থেকে কেম অ্যাক্রস। এরপরে নেক্সট 86। ওকে, রফি কল মি আ লায়ার, মেক ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ 86 নাম্বারে রাইট আনসার আমরা কোনটা নিতে পারি? রাইট উত্তর হচ্ছে ডি নাম্বার। খুবই সিম্পল, মনে রাখার চেষ্টা করো। কল মানে তুমি ব্যাপারটাকে এইভাবে ভাবো যে এইটা আছে, তোমাকে পরিবর্তন করতে হচ্ছে, তখন তুমি কি করবে? রফিক রফিক হবে। ওকে, যেহেতু এটা ডাকাডাকির ব্যাপার, রিপোর্টিং ভার্ব তুলে তুমি কল দেবে, রিপোর্টিং ভার্ব তুলে তুমি কল দেবে। ওকে, এরপরে কি করবে? কল্ড, আমাকে ডাকলো, মি দেবে। কি নামে ডাকলো? আলায়ার, জাস্ট তুমি আলায়ার দিবে। তার মানে এই জিনিসটাই তো ফিরে আসলো, তাই না? জাস্ট এটা হচ্ছে ন্যারেশন, অন্য কিছু নয়। এটা তুমি যখন হচ্ছে ন্যারেশনটা করবে তখন খুব সহজে এটা বুঝতে পারবে। এটা আসলে ভিন্ন তেমন কিছু নয়, শুধু এটা যে রিপোর্টিং ভার্ব তুলে সেইড না বসে সেখানে কল বসেছে, জাস্ট এইটুকু রিমাইন্ড। এরপর 87 নাম্বার, ইফ আই অর ইউ, আমি যদি তোমার অবস্থানে হতাম, আই ডট ডট সিচুয়েশন মোর কেয়ারফুলি, তাহলে বিষয়টিকে আমি খুব সুন্দরভাবে রপ্ত করতাম, হ্যান্ডেল করতাম। উড হ্যান্ডেল। কেন উড হ্যান্ডেল? বিকজ আমরা এরকম একটা সূত্র দিয়েছিলাম, একটু মনে করে দেখো তোমরা। সূত্রটা হচ্ছে যে ইপের পরে যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স, হ্যাঁ, মানে পাস্ট টেন্স বলতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট মানে V2, তাহলে পরবর্তীতে আমরা যেটা নেব সেটা হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এটার নাম ছিল সেকেন্ড কন্ডিশনাল। মনে আছে প্রথম দিন কিন্তু আমি এটা হাইলাইট করেছিলাম 3টা কন্ডিশনালকে। এই কাদের কাদের মনে আছে একটু বলো তো? প্রথম ক্লাস করার পর যারা ক্লাস করছে, স্যার এরকম কথা বলেছিলেন, ইপের পরে যদি পাস্ট টেন্স থাকে, এই আই ওয়ারটাই কিন্তু পাস্ট টেন্স। কল্পনামূলক বাক্যতে ওয়াজ না হয়ে ওয়ার হয়, এটাও বলেছিলাম, সর্বদাই ওয়ার হয়। ইফ হি ওয়ার, ইফ আই ওয়ার, মানে সর্বদাই ওয়ার। পাস্ট টেন্স হয়েছে, অতএব পরবর্তীতে আমরা অবশ্যই উড প্লাস ভার্বের বেস ফর্ম নেব। দ্যাটস এনাফ। আমি যদি তোমার অবস্থানে হতাম, আমি তাহলে সিচুয়েশনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতাম। এই ইফ আই ওয়ার ইউ ইজ ইকুয়াল টু, এটার কিন্তু একটা দারুণ একটা ফ্রেজ আছে, ইফ আই ওয়ার ইন ইয়োর শুজ। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে, একটু জেনে রেখো তোমরা। একটা গুরুত্বপূর্ণ টিপস দিলাম, এটা মনে রেখো যে এটা সমান সমানই হচ্ছে এটা। আমি যদি তুমি হতাম, বা ইফ আই ওয়ার ইন ইয়োর শুজ, আমি যদি তোমার মতো হতাম। অনেকে ভুল করে এই শুজ মানে জুতা মনে করে, যে আমি যদি তোমার জুতার মধ্যে থাকতাম। মোটে এটা না, আমি যদি তোমার মতো হতাম। ঠিক আছে, 88 নাম্বার, লেটস লাভ দ্য পোর, ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড ইটস রিয়েলি ফানি, খুবই ফানি।
দু একটা ট্যাগ কোয়েশ্চেন আসে, তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে যখনই লেটাস থাকে অথবা লেটস থাকে, হ্যাঁ, তখনই আমরা বসাই হচ্ছে শ্যালুই। ঠিক আছে, একটা প্রস্তাব বোঝায়। প্রস্তাবগুলোর ক্ষেত্রে যে উই শ্যাল ডু সামথিং, এটাও প্রস্তাবের একটি অংশ। সর্বদাই ট্যাগ কোয়েশ্চেনে লেটাস থাকলে আমরা বসাবো শ্যালুই। এই ঘুরে ফিরে সহজগুলো আসে, খুব কঠিন আসে না। 89 নাম্বার, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ হোয়াইল দ্য আয়রন ইজ হট এইটাকে আমরা কি বলতে পারি? প্রিয় জব প্রার্থীরা, তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছ, তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই, সাফ করে একটা কথা বলতে চাই। চাকুরি পাবার জন্য জীবনে 1 বছর টার্গেট নেবে। কতদিন? 1 বছর 365 দিন টার্গেট নেবে। এই 365 দিন তথা 1 বছরের চমৎকার একটা প্ল্যানিং করবে। আমরা জানি যে আমাদের প্ল্যানিংয়ের আসলে তেমন কোনোই দাম নেই, মূলত আল্লাহই তো সব কিছু বাস্তবায়ন করে। কিন্তু মনে রেখো, প্ল্যানিংয়ের দাম আছে। কোন প্ল্যানিং? যে প্ল্যানিংয়ের মধ্যে কোনো ছল চাতুরি নেই, কোনো প্রতারণা নেই, অন্যকে ঠকানোর কোনো মানসিকতা নেই। এমন চমৎকারভাবে একটা রুটিন তৈরি করব 365 দিনের, 5 থেকে 6 ঘন্টা ঘুমানো ব্যতীত পুরো সময়টাই পড়াশোনার মধ্যে কাটাবো। হাতের স্মার্টফোনটাকে অনেক দূরে রাখবো, ক্লাস বা বিশেষ প্রয়োজন ছাড়া। বাড়ির বাইরে যদি কখনো বের হই, বাসাতে ফোন রেখে যাব। খুব প্রয়োজন না হলে দাওয়াত পর্যন্ত খেতে যাব না। আর বিকেলে আড্ডা দেওয়া তো দূরের কথা। অনেক মন চায়, অনেকের মন আকুবাকু করে এখানে ওখানে বেড়াতে যাব। এভাবে চাকরি হয় না। চাকরি পাবার জন্য একটা প্ল্যানিং করতে হয়, হার্ড প্ল্যানিং, 1 বছরের প্ল্যানিং। এই 1 বছর এমন হয়ে যাবে তুমি, অনেকে তোমাকে আনসোশাল বলবে, অনেকে বলবে ছেলেটা না খুব অন্যরকম হয়ে গেছে, মিশুক না, অনেক উপাধি তোমাকে দিবে। এনাফ, এগুলো খুব স্বাভাবিক করে নাও। পৃথিবী বড়ই নিষ্ঠুর। যে মানুষগুলো তোমাকে আনসোশাল বলছে, যে মানুষগুলো তোমাকে বলছে যে তুই স্বার্থপর, তোকে দিয়ে কিছু হবে না, এই মানুষগুলোই না একটা সময় তোমাকে আবার বাহবা দেবে। তারাই বলবে আমি জানতাম তোকে দিয়ে কাজটা হবে। তুমি কাদের কথায় মন খারাপ করো? কারো কথা শুনতে হবে না। যারা তোমাকে কষ্ট দিয়েছিল, যারা তোমার মন ভেঙে দিয়েছিল, তাদেরকে পাক্কা জবাব দেবে। সময় নেবে 1 বছর। জবাব দেওয়ার জন্য এত সময় নিতে হয় না। প্রিয় জব প্রার্থী, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, লেগে থাকো আমাদের সাথে, ইনশাআল্লাহ পরিপূর্ণ গাইডলাইন পাবে। কিন্তু সময় 1 বছর। অনেক সময় নেব না, অনেক সময়ও তোমরা নেবে না, সময় নেবে 1 বছর। কমেন্টে অ্যাটলিস্ট একবার ইনশাআল্লাহ বলো তো যে স্যার হ্যাঁ, নতুন করে প্ল্যানিং করব। আল্লাহ যেন তোমাদের প্রত্যেকের জন্য সহায়ক হয়, তোমাদের রুটিনটিকে বাস্তবায়ন করার জন্য। আচ্ছা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। আচ্ছা, স্ট্রাইকের পরে আমি কিন্তু একটা ফুল স্টপ দিতে পারি, পারি না? পারি। সো একটা ছোট্ট নোট তোমরা মনে রাখবে সবাই। নোটটা হলো যে যদি কখনো আমরা কোনো ভার্বের পর একটা ফুল স্টপ দিতে পারি, ফুল স্টপ দিতে পারি এবং বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়, দেখো এই অংশটুকু আমি কিচ্ছু রাখবো না, একবার সব কেটে দিয়ে ফুল স্টপ দেবো। স্ট্রাইক, হিট করো, আঘাত করো, বাক্যটি কমপ্লিট। স্ট্রাইক, আঘাত করো, কমপ্লিট। সো যখনই আমি ভার্বের পর আর কিছু না দিলেও বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়, সেই বাক্যটাকে আমরা কি বলতে পারি? সেই বাক্যটা কি বলতে পারি আমরা? সেই বাক্যটাকে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ। তোমাদের মনে আছে কিনা? ইনট্রানজিটিভ, শর্টকাট লিখলাম ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু একটা বসতে চায়, তার নাম হবে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। আর সবশেষে তো ফুল স্টপ থাকেই। একটি শব্দ হলে অ্যাডভার্ব, অনেকগুলো শব্দ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি তার ভিতরে ভার্ব না থাকে। আর যদি ভার্ব থাকে তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে আছে আমি গত ক্লাসে তোমাদের এই কথা জানিয়েছিলাম। ইয়া আল্লাহ, আমি কমেন্টে দেখছি অনেক ইনশাল্লাহ বলছে। আল্লাহ তুমি তোমার কুদরতি ইশারায় সবার জীবনের রুটিনটাকে পালন করার জন্য খুব সহজ আর সহনীয় করে দাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, স্ট্রাইক এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। পরের এই অংশটুকুর নাম বলছি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো দ্য রাইট আনসার ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ।
রাইট? সাথে ছোট্ট করে বলি, সকল এই ইনট্রানজিটিভ ভার্বকে আবার বলা হয় কমপ্লিট ভার্ব। কমপ্লিট ভার্ব, যেহেতু এই ভার্বের পরে ফুল স্টপ দিলে বাক্যটা পরিপূর্ণ হতে পারত, অতএব এই ভার্বটার নাম শুধু ইনট্রানজিটিভই নয়, গ্রামার এটার নাম আবার বলা হয় কমপ্লিট ভার্ব। রাইট? আর ট্রানজিটিভকে বলা হয় আবার ইনট্রানজিটিভ, সেটা নিয়ে কোনো একদিন বলবো। সকল পাখিরা কিচির মিচির করে। কিচির মিচিরের ইংরেজি জানলে হয়ে যায় টুইটার। টুইটার মানে কিচির মিচির। সো বার্ডস টুইটার অ্যাট ডন, সকালবেলায় পাখিরা কিচির মিচির করে, এইটুকু জানলে হয়। অন্যান্যগুলোতে কাদার কথা এসেছে, চিৎকার করা কথা, গান বলা, না এগুলো হবে না। 91 নাম্বার, দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল প্রচুর আসে, দুর্বল জায়গা। আমি অ্যাকিলিস হিল দিয়ে তোমাদের একটা পোস্ট করেছিলাম আজকে, আমি যখন ক্লাসটা নিই তার আগে, ইংলিশ মজা জব নামক পেজে অ্যাকিলিস হিল, এই পোস্টটা তোমরা কারা কারা পড়েছো একটু আমাকে জানাও যে স্যার পড়েছি। অ্যাকিলিস হিল মানে দুর্বল জায়গা, সেখানে বিস্তারিত আমি স্টোরিটা দিয়েছি অ্যাকিলিস হিল। সো দুর্বল জায়গাগুলোকে বলা হয় অ্যাকিলিস হিল, সো উইক পয়েন্ট। যারা বলতে পেরেছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। ওকে, অ্যাকিলিস হিল। এরপরে নেক্সট স্লাইডে আসি আমরা। আচ্ছা, রেড করে দিই। ওকে, আচ্ছা এনজয় করছো তো নাকি ঘুম ঘুম ভাব একটু জানাও। আচ্ছা, নাইদার রিনি নর সিমি। সো ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যেটা ফার্স্টে তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এই দুইটাই বেশি আসে। এর সঙ্গে আসে হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড। আরেকটি আসে নট অনলি ডট ডট বাট অলসো। এই কয়টা একটু বেশি আসে। হ্যাঁ, এইগুলো দিয়ে দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, আইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে একটা সাবজেক্ট, নাইদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে একটা সাবজেক্ট, বোথের পরে একটা, অ্যান্ডের পরে, নট অনলি বাট অলসো। সো দেখো, নাইদার নর, দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু। যেহেতু সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু হয়েছে, অতএব ভার্বের নিকটতমটা অনুযায়ী কি হবে, মানে সাবজেক্ট ভার্বের নিকটতম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সো দ্য রাইট আনসার ইজ সিমি ইজ। এখানে হয়তো ঝামেলা ফেস করছো না, কিন্তু যদি এরকম হতো যে নাইদার রিনি নর, ধরো বলা হলো হার এপারাই ইএনডিএস ফ্রেন্ডস, এইবার কিন্তু ঝামেলায় পড়ে যেতে যে রিনি অনুযায়ী কি তুমি এখানে ইজ নেবে নাকি হার ফ্রেন্ডস অনুযায়ী তুমি আর নেবে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যেতে। সো বিষয়টা হলো ফিলিং ইন দ্য ব্ল্যাক বা ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব নেব। বুঝতে পেরেছো? ওকে, সো আমরা আগেরটাই ফিরে যাই। আগেরটাই হচ্ছে সিমি অনুযায়ী আমরা কি নিলাম, সে নিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, এটা কোন ধরনের সেন্টেন্স আমি গতদিনেই বলেছি, আরেকবার স্মরণ করতে চাই। ভার্বের দিয়ে যে বাক্য শুরু হয়, ভার্ব প্লাস এক্সটেনশন, তার নাম হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। আর বিশেষ করে এই ডু নট মনে রাখবে, নেভার, NEVR, নেভার, এরপরে প্লিজ, PLES, প্লিজ, অথবা কাইন্ডলি, KINDLY। সো কাইন্ডলি, ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, আর কি হতে পারে, আর ধরো কোনো একটা ভার্ব দিয়ে শুরু। হ্যাঁ, এইগুলো দিয়ে যখনই কোনো বাক্য শুরু হয় তার নাম হয়ে যায় ইম্প্যারেটিভ। জাস্ট মাইন্ড ইট, ডু নট, নেভার, প্লিজ দিয়ে কোনো বাক্য শুরু হলেই তার নাম হয়ে যাবে ইম্প্যারেটিভ বা আদেশসূচক। 94 নাম্বার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এটাকে এক্সক্লেমেটরি করো। খুবই ফানি একটা রুল আছে, যদি কোনো অ্যাসার্টিভ বাক্যতে, এটা অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ বাক্যতে যদি কখনো আর্টিকেল, TICL আর্টিকেল থাকে, বিশেষ করে এ অথবা এন থাকবে, এক্সক্লেমেটরি করার সময় তোমার শুরুটা হবে হোয়াট দিয়ে, তারপরেই তোমার আর্টিকেল চলে আসবে, তারপরেই আর্টিকেলটা চলে আসবে, TICLE, আর্টিকেল, ডট ডট সবার শেষে কোয়েশ্চেন মার্ক।
ভালো করে চোখ কান খুলে একটু দেখো তোমরা। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে, আছে, আর্টিকেল আছে। পরিবর্তনের সময় আমরা হোয়াট দেব। এই যে হোয়াট নিলাম, এবার আর্টিকেল নেব, কিন্তু আর্টিকেলটা অ্যান হয়ে গেল কেন বলো তো? এক্সাইটিং এর ইটা হচ্ছে ভাওয়াল, সেই জন্য কিন্তু এখানে অ্যান নেওয়া হয়েছে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তাহলে ভেরিটাও কিন্তু বাদ চলে যায়। সো আর্টিকেল এবং হচ্ছে ভেরি, হ্যাঁ, এইগুলো বাদ চলে যায়, বেশ করে ভেরিটা বাদ চলে যায়, পরবর্তীতে শুধু আর্টিকেল থেকে বাকি অংশগুলো বসে। ব্যাস, এটা যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো সেখানে চমৎকারভাবে এটা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু সামনে এগোই। 95 নাম্বার, ডু ইউ হ্যাভ এনি মানি ডট ডট ইউ। দ্য রাইট আনসার, ক্যান ইমাজিন। দ্রুত, ডু ইউ হ্যাভ এনি মানি ডট ডট ইউ। খুবই ব্যতিক্রম, মানে এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা এমন কোনো নিয়মে তুমি এটাকে মিলাতে পারবে না। ব্যাপারটা এরকম, তোমার সাথে বা তোমার কাছে কোনো টাকা আছে, রাইট উত্তর অন। প্রসঙ্গ হচ্ছে হোয়াই। একটা জিনিস বিশ্বাস করো, যদি কোনোভাবে এই অপশনটা দেওয়া থাকতো, ডাব্লিউ ইট ইজ উইথ ইউ, এটাও রাইট। আবার যদি অন দেওয়া হয়, এটাও রাইট। ভালো করে খেয়াল করো, এমনভাবে শিখবো, এমনভাবে শেখাবো, আর যেন কোনো দিন প্রশ্নকর্তাও ওলট পালট কিছু না দিয়ে তোমাকে কনফিউজ করতে না পারে। ঠিক আছে? সো এখানে উইথ দিলাম, এখানে অন দিলাম, বোথ আর রাইট। আমি বলছি যে এটাও রাইট, এটাও রাইট। দেখো, অপশানে কিন্তু উইথ দেয়নি, শুধু দিয়েছে কি অন। 43তম বিসিএস। যদি এখানে একটা জায়গায় উইথ দিয়ে দিত কথার কথা, তাহলেই কিন্তু দুইটা আনসারই রাইট হতো। শুধু অর্থের পার্থক্য। কিভাবে? চল আমি দেখিয়ে দিই তোমাদের। ডু ইউ হ্যাভ এনি মানি উইথ ইউ, এর মানে হলো যে তোমার কাছে কি কোনো টাকা আছে, মানে নিকটেই। ধরো গাড়িতে কোনো টাকা আছে, অথবা ব্যাগে কোনো টাকা আছে, যে ব্যাগটা তুমি গাড়িতে রেখেছো, মানে একেবারে নিজের কাছে না, কাছ থেকে একটু দূরে, মানে তোমার মানে তুমি টাকাটা তুলতে পারবে এমন টাকা আছে। বাট আমি যদি বলি ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, অন ইউ মানে হচ্ছে একেবারে হাতের নাগালে, একেবারে পকেটে। এই অর্থ না বুঝলেই মনে হবে ইংরেজিতে আসলে এই ধরনের জিনিসের জন্ম হয়েছে কেন। ইংরেজি একটা ভাষা, সেই ভাষাকে ফিল করার জন্যই কিন্তু সব কিছুর আবির্ভাব। সব অলংকারগুলো এই কারণে ব্যবহার হয়, প্রিপোজিশন একটা অলংকার। সো অন দেওয়ার মানে হচ্ছে যে তোমার কাছে, তোমার পকেটে, হাতের নাগালে টাকা আছে। আর যদি উইথ দিয়ে ফেলতাম, আচ্ছা আশেপাশে দূর থেকে হলেও তুমি কি আমাকে টাকা নিয়ে এসে দিতে পারবে, তোমার কাছে এমন কোনো টাকা আছে। আশা করি বুঝতে পেরেছ। পিটার কান্ট গো অ্যান্ড আই কান্ট, এটা নেগেটিভ এগ্রিমেন্ট। যখনই কোথাও দুইটা বাক্যকে আমরা না দিয়ে যুক্ত করব, মনে থাকে যেন, আমরা যখনই কোনো দুইটা বাক্যকে, আগেরটা নেগেটিভ, মাঝখানে অ্যান্ড, আবার পরেরটাও নেগেটিভ করতে চাই। আমরা গতদিনে নেগেটিভ এগ্রিমেন্ট করিয়েছিলাম, মনে আছে তোমাদের? সেই নেগেটিভ এগ্রিমেন্টে, গতদিন করেছিলাম আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর আজকে দেখছি আমরা এই পাশের বাক্যটাও নেগেটিভ, এই পাশের বাক্যটাও নেগেটিভ। সো নেগেটিভ হলে সবার শেষে যেটা বসবে সেটি হচ্ছে আইদার। ওকে, সো পিটার কান্ট গো, পিটার যেতে পারে না, অ্যান্ড আই কান্ট আইদার, আর আমিও যেতে পারি না, অর্থাৎ আমিও যাব না। সো বোথ আর, মানে হ্যাঁ, গতদিনে শিখেছিলাম হাবোধক হাবোধক, আর আজকে শিখালাম নাবোধক নাবোধক, শেষে পরবর্তীতে হবে কান্ট আইদার। ঠিক আছে? নেগেটিভ, এই যে নেগেটিভ, সবার শেষে হবে আইদার। এটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। ভেরি গুড, এই তো অনেকে আনসার করছো। 97 নাম্বার, 97 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট, নিচে কোন স্পেলিংটাকে কারেক্ট বলতে পারি? সো ব্যুরোক্রেসি। এখানে আসলে শেখানো কিছু নেই। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। বানানগুলো দেখে নিও, আমি হয়তো বা হাতে গোনা কয়েকটা বানান দেখাবো, দেখবে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 98 নাম্বার,
হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটিকে আমরা কারেক্ট সেন্টেন্স বলতে পারি? 98 নাম্বার, হি ইজ দ্য পারফেক্ট জাজ। রাইট উত্তর হচ্ছে এইটা। দেখো, পারফেক্ট এমন একটা শব্দ, এমন একটা অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? নন গ্রেডেবল, মানে এগুলোকে গ্রেড দিতে পারবে না, ওরা একাই 100। সো নন গ্রেডেবল যে অ্যাডজেক্টিভগুলো আছে, যেমন এখানে পারফেক্ট দেখলে, তারপরে ইউনিক, ইউএনআই কিউই, ইউনিক, তারপরে ধরো স্কোয়ার আছে, রাউন্ড আছে, আমি দু একটা দিই, রাউন্ড, তারপর ডেড, যে ডেড মানে হচ্ছে মৃত, তারপরে ধরো ফুল, ফুল, তারপরে ইউনিভার্সাল, ইউনিভার্সাল, এইগুলো একেবারেই বলা যেতে পারে সুপারলেটিভ বাই নেচার। এই কথাটা মনে রাখবে, সুপারলেটিভ বাই নেচার বা বাই ডিফল্ট। অর্থাৎ এদেরকে তুমি কোনো বিশেষায়িত কোনো শব্দ দিয়ে সুপারলেটিভ করতে পারবে না, কম্পারেটিভ করতে পারবে না, ওরা অটোমেটিক্যালি সুপারলেটিভ ফর্মে আজীবন থাকবে। পারফেক্ট মানেই ওর থেকে ভালো কিছু হতে পারে না, নিখুঁত। হি ইজ আ পারফেক্ট জাজ, এর আগে তুমি ভেরি বসাতে পারবে না। শুনতে কিন্তু ভালোই লাগে, হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, নো। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, নো। হি ইজ দ্য মোস্ট চলবে না। সো পারফেক্ট শব্দটা, ইউনিক, রাউন্ড, ডেড, ফুল, ইউনিভার্সাল, এই শব্দগুলো নন গ্রেডেবল, কোনো গ্রেডে ফেলা যাবে না। সো এরা ইউনিক, এরা অনুপম, এরা সুপারলেটিভ বাই নেচার। এদেরকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। এর আগে অন্য কোনো বিশেষায়িত শব্দ বসবে না। সেই জন্য রাইট উত্তর হচ্ছে ডি নাম্বার। 99 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে রাইট বলতে পারি? এটা সিম্পলি প্রশ্ন, হোয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মেছিলে, তোমার জন্মস্থান কোথায়? খুবই সিম্পল নিয়ম অনুযায়ী হয়েছে, ডাব্লিউএইচ, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, আর সবার শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হয়ে গেল, সাধারণ একটা নিয়ম অনুযায়ী হয়েছে। ওকে, ডু অর ডাই ইজ আ, এটা কি সেন্টেন্স? প্রত্যেকে পারবে আজকের পর থেকে, সেটা হচ্ছে অ্যান্ড, বাট এবং অর। এই তিনটা কনজাংশন বিশেষ করে, এবং এদেরকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুইটা বাক্য যুক্ত হলেই তার নাম হবে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আমাকে বলো তো, ইংরেজি তুমি কিচ্ছু পারো না, ধরো তুমি ইংরেজি বোঝো না, ইংরেজি খুব কঠিন লাগে, আমাকে বলো তো, অ্যান বাট অর, এইটা যদি কোনো বাক্যতে দেখতে পাও আর বলে যে এটার নাম কি, আজকের পর যদি বলতে না পারো, এর দায়ভার তুমি নেবে না? কাকে দায়ী করবে? তুমি বলবে ইংরেজি সত্যিই কঠিন, আমার দ্বারা সম্ভব নয়। আরে বাবা, ইংরেজি সহজ, শুধু সময় দাওনি তাই। আমি এমন কতজনকে দেখেছি যে আমার 25 দিনে ইংরেজি শিখে একটা কোর্স আছে, এই কোর্সটা শুরুতে সে এত ইংরেজি ভয় করতে, এই কোর্সটা শেষ করে ইংরেজি তার প্রিয় সাবজেক্ট হয়েছে, ইংরেজিতে সে টিউশনি করে, এলাকায় সে কোচিং দিয়েছে। তো এই ইংরেজি হচ্ছে খুবই ছোট একটা সাবজেক্ট, ভয় পাও বিকজ এটা নিয়ে বসো না, তাই সাথে লেগে থাকো আমার সাথে, ইংলিশ মজার সাথে ইনশাআল্লাহ উপভোগ করবে ইংরেজিকে, কেমন? সো এই বৈশিষ্ট্যগুলো থাকলে তার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ডের কথা যখন এসে গেল, দুইটা জিনিস আমি তোমাকে শেখাতে চাই। একটি হচ্ছে কমপ্লেক্স, একটা কমপ্লেক্স, আর একটা হচ্ছে সিম্পল। এটা খুবই আসে, এই বাক্যটা অনেক সময় দিয়ে বলতে পারে যে এই বাক্যটার কমপ্লেক্স করো, অথবা এই বাক্যটার সিম্পল করো। সো কমপ্লেক্স কি হবে? একটু লাগাতে হবে, যেহেতু ভার্ব দ্বারা শুরু, এটা ইম্পারেটিভ। তুমি খেয়াল করো, ভার্ব দ্বারা শুরু ইম্পারেটিভ, তাহলে ইউ নিয়ে আসতে হবে। সো তুমি বলো অর্থের দিক দিয়ে ডু অর ডাই, হয় করো না হয় মরো। তো এই না হয় জন্য ইউ আমরা নিয়ে আসবো, এবং তারপরে কি ইউ, সরি কমপ্লেক্স জন্য একটা ইফ নিয়ে আসতে হবে। ইফ ইউ ডু নট ডু, খেয়াল করো, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, তুমি মারা যাবে। খেয়াল করো, আমরা কম্পাউন্ড থেকে একটু কমপ্লেক্স দেখে নিচ্ছি, আমরা ভেঙে নিচ্ছি। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই,
যদি তুমি না করো তুমি মারা যাবে, এটাকে ছোট্ট করে আরেকভাবে বলতে পারি ডু অর ডাই। একই কথা আমরা অন্যভাবে বললাম। এখন সিম্পল সেন্টেন্সেও তুমি এটা বলতে পারো ছোট করে, সেটা হচ্ছে ইপের পরে যদি কোনো বাক্য নেগেটিভ হয়, মনে রেখো ছোট্ট করে, তাহলে শুরুতে নিয়ে আসতে হয় উইদাউট। উইদাউট, আর উইদাউটের পর মেইন ভার্বের সঙ্গে আইএনজি হবে, এটাই তো সত্য কথা। সত্য কথা নয় বলো? অবশ্যই মেন ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি। সো উইদাউট ডুইং কমা এরপরে বাকি যা আছে তাই দিয়ে দাও, ব্যাস। এই হচ্ছে কম্পাউন্ড, এই হচ্ছে কমপ্লেক্স, এই হচ্ছে সিম্পল। 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ছাড়লাম। আশা করি নেক্সটে এটি আর তোমাকে কোনোভাবে এম্বারাসিং কোনো মোমেন্টে ফেলবে না। আমরা প্রায় কিন্তু শেষের দিকে, থাকতে হবে শেষ পর্যন্ত এবং বলতে হবে আলহামদুলিল্লাহ, শুরু করেছিলাম শেষও করলাম। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো কারেক্ট সেন্টেন্সটা কি হতে পারে? ক্যান ইউ ইমাজিন? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 101 নম্বরে রাইট উত্তর বলছি, সি নাম্বার, হি আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট। এটাকে রাইট বলছি। কেন রাইট বলছি? এটা খুবই সিম্পল, ন্যারেশনের নিয়ম অনুযায়ী অবশ্যই তোমাকে পরবর্তীটা পাস্ট পারফেক্ট করতে হবে। এটা একটু জানবা তোমরা, এই জিনিসটা তোমাকে জানতে হবে যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ন্যারেশনের সময় করসপন্ডেন্স ওই পাশে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। এটা হচ্ছে ন্যারেশনের একটা নিয়ম, ঠিক আছে? এই নিয়মটা একটু মনে রেখো তোমরা। বেসিকলি এই ধরনের একটা নিয়ম, পাস্ট টেন্স থাকলে করসপন্ডেন্ট ওই পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। অন্যান্যগুলোতে দেখো নানাবিধ ভুল ছিল, হ্যাঁ, এটাতে নানাবিধ ভুল, শুধুমাত্র এটাতেই সঠিক হয়েছে। হি আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট। এইবার এখান থেকে আমি তোমাদেরকে অন্য একটা প্রশ্ন করব, যদি পারো তাহলে ধরে নেব ইউ আর অ্যাডভান্স লার্নার। হোয়াই আই হ্যাড ডান ইট আন্ডারলাইন করে প্রশ্ন করছি, এটার নাম কি ক্লজ? আমি যদিও ক্লজ শেখাইনি, তারপরে বলছি এটা কি নাউন ক্লজ, বি নাম্বার এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। যখন ক্লজের চ্যাপ্টার স্পেশালি আমরা করব তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি পরিমাণে প্রশ্ন হয় এই টাইপ থেকে। হি আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট, এটা কি ক্লজ? দ্রুত দ্রুত থাকতে হবে শেষ পর্যন্ত। সবাই পারে না, হ্যাঁ, 1-1.5 ঘন্টার ক্লাস সবাই পারে না। আলহামদুলিল্লাহ, যারা পারে তারা অন্যরকম কিছু অনুভূতি তারা ফিল করে, সেই অনুভূতি নিতে চাই আমরা। ইয়েস, সূত্রটা একটু মিলে নাও সবাই। আমি ছোট্ট করে একটা নোট, এটার নিচেও একটা নোট দেবো। সেটি হচ্ছে যে সাবজেক্টের পর যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, কোনো ট্রানজিটিভ ভার্বের 2টা অবজেক্ট থাকে, অবজেক্ট 1, অবজেক্ট 2। সাবজেক্ট খেয়াল করো, এরপরে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট, সব শেষে থাকা এটিও হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সংখ্যা কয়টা? 2টা। অবজেক্ট যে হতে পারে সে নাউন বা প্রোনাউন হতে পারে। নাউন, প্রোনাউন তো কোনো ক্লজ হয় না, অতএব সেটির নাম হচ্ছে নাউন ক্লজ। এটা মনে রাখবে সবাই, ব্যাস। সো 2টা অবজেক্ট, রাইট। শেষে যে লম্বা অবজেক্টটি রয়েছে যেটাকেই আমরা বলছি ক্লজ, এবং তার নাম হচ্ছে নাউন ক্লজ। মাশাআল্লাহ, অনেকে রাইট উত্তর করছো, রাইট। অল অফ ইউ আর অ্যাডভান্স লার্নার্স। আচ্ছা, 102 102 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক আনসারটি কি একটু বলো দেখি। ওকে, 102 এর রাইট আনসারটা কি হতে পারে? দ্য রাইট আনসার ইজ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। লিখে দিই। ওকে, সময় না নিয়ে ছোট্ট করে বলি, অলের একটা বিশেষ ডিমান্ড আছে। অল অফ বলছে যে আমি যদি কোথাও বসি, আমার পরে আপনি যে নাউনটা বসাবেন সেটা সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। হ্যাঁ, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, ঝামেলা শেষ। সিঙ্গুলার না শুধু, আবার আনকাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, TABLE। আর আরেকটা রুল হচ্ছে যে অল অফের পরে নাউনটা কিন্তু আবার প্লুরালও হতে পারে, নাউনটা আবার প্লুরালও হতে পারে। যদি হয়ে যায় তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে আবার প্লুরাল। বাহ,
সহজ কথা, বুঝনি? আচ্ছা, অল অফ ইট, খেয়াল করো, ইট সিঙ্গুলার না, ইট ইজ, ইট মানে একটা জিনিসকেই বোঝায়। সো অল অফের পর নাউনটা হয়েছে সিঙ্গুলার, অল অফের পর নাউনটা হয়েছে সিঙ্গুলার, অতএব ভার্বটা হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে সেই ভার্ব যার সাথে এস বা ইএস থাকে। অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাও, এস আছে মানে এটা প্লুরাল। না, ভার্বের ক্ষেত্রে এস বাই এস থাকলে সেটা হয় সিঙ্গুলার, কিন্তু নাউনের সাথে এস বাই এস থাকলে সেটা হয় প্লুরাল, যেমন বুকস, ডগস ইত্যাদি। কেমন? আচ্ছা, সো ভার্বটা হলো সিঙ্গুলার। কিন্তু ধরো এইরকম একটা যদি তোমাকে টেস্ট দেওয়া হতো, অল অফ দ্য, ধরো বলা হলো অল অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস। এখন ধরো একটাই দেওয়া হলো ডিপেন্ড আর একটাই দেওয়া হলো ডিপেন্ড। বলো দেখি কোন আনসারটাকে রাইট করবে? খুবই ফানি আর খুবই সহজ। ইয়েস, যেহেতু অল অফ দ্য স্টুডেন্টস, অল অফ দ্য নাউন প্লুরাল, অতএব ভার্ব হবে প্লুরাল। সো রাইট উত্তর হচ্ছে ডিপেন্ড। দারুণ জিনিস, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড 103, নেভার টেল আ লাই। এটা কি? এটার প্যাসিভ করতে হবে। সো প্যাসিভ মানে কি? যখনই কোথাও নেভার থাকবে, নেভার থাকলে আমরা করব লেট নট ডট ডট পরে একটা বি থাকবে, অথবা লেট আমি নেভার নিতে পারি। লেটের সাথে কি নিতে পারি? নেভার নিতে পারি। যদি নেভার নিয়ে ফেলি, পরবর্তীতে আমাকে এভার নিতে হবে, এভার বি নিতে হবে। কি বোঝানি? আচ্ছা, একটু বুঝিয়ে দিই। নেভার টেল আ লাই। সো নেভার থাকলে লেট নট নেব। লেট নট কি আছে কোনোটায়? লেট নট, লেট নট। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে আমার। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওলট পালট হয়েছে আমাদের। লেট নট, ঠিক আছে, এভার এই জায়গাতে হবে এভার, একটু এভার হবে, আর লেট নট। আর লেট যদি আমরা, হ্যাঁ, নেভার থাকলে লেট নেভার, আর যদি লেট নেভার দিই তাহলে আর এই পাশে এভার লাগবে না, এইটা। হ্যাঁ, এবার দেখো। সো নেভার, সো লেট নট, আ লাই, এভার, এই যে এভার বি টোল্ড। সো রাইট উত্তর এইটা। আমরা চাইলে এটাকে আরেকভাবেও কিন্তু করতে পারতাম। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা লেট নেভার দেবো এখানে, এনিভার, নেভার। নেভার দিলে আর এভার দিতে পারবো না। সো তখন রাইট হতো লেট নেভার আ লাই বি টোল্ড। এক্সট্রা একটু দেখো কেমন। যখন ন্যারেশন করবে, সরি, প্যাসিভ ভয়েস করবে, সেখানে চমৎকারভাবে দেখতে পাবে এটা, যে নেভার থাকলে আমরা লেট নটও দিতে পারি, আবার নেভার থাকলে লেট নেভারও দিতে পারি। পার্থক্য হচ্ছে এভার শেষে বসে অথবা বসে না। জাস্ট ইট। ওকে, অ্যান্ড লাস্ট স্লাইড। আলহামদুলিল্লাহ, মাত্র দুইটা। অ্যাজ দ্য সান ডট ডট আই ডিসাইডেড টু গো আউট। কি হবে? যখন দুইটা বাক্য থাকবে, মনে রাখবে নোটটা হচ্ছে এটা, যে দুইটা বাক্য যখন থাকবে কোথাও, তখন একটা হবে প্রিন্সিপাল, যেটাকে আমরা অন্য কথায় বলতে পারি মেইন ক্লজ। মেইন ক্লজটা হচ্ছে যেখানে কোনো কনজাংশন থাকবে না, অ্যাজ, সিন্স, হোয়েন, আফটার, হোয়েন, টিল, আনটিল, ইফ, এইরকম কোনো বৈশিষ্ট্য থাকবে না। একবারে সলিড বাক্য, যে বাক্য একাই তার অর্থ পরিপূর্ণরূপে দিতে পারে। প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, ইজ ইকুয়াল টু অন্য যে ক্লজটা আছে সেটাও কিন্তু পাস্ট টেন্সে হবে। ভি2 হলে, মানে ভি2 বলবো না, আমি বলবো পাস্ট। তাহলে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে অন্য যে ক্লজটা থাকবে সেটাও কিন্তু পাস্ট টেন্সে হবে। এইটার নাম হলো SEQUENC, সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের টেন্স দেখে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের যে পরিবর্তন, তার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আই ডিসাইডেড, কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে অবশ্যই তোমাকে পাস্ট টেন্সে ফিরে যেতে হবে। পাস্ট টেন্স কোনটা?
অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং। রাইট? খুবই ফানি, খুবই ফানি। বুঝতে পেরেছ? সিকোয়েন্স অফ টেন্স থেকে কোয়েশ্চেন হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ওকে, অ্যান্ড নাম্বার 105 লাস্ট। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ, নিচের কোনটিকে রাইট বলতে পারি? হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। সে তল্পি তল্পা সহ সমস্ত কিছু সাথে নিয়ে বাড়ি ছেড়েছিল। অনেকেই বলে যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেহেতু সাথে নিয়ে তাই আমি উইথ দেব। না রে বাবা, উইথ দেওয়া যাবে না। এই উইথ দিলেই কিন্তু সেটা মারাত্মক একটা ভুল হয়ে যাবে। এই ভুলগুলোকে বলা হয় রিডান্ডান্সি। বিশেষ করে ডিসকাস, কমা, কয়েকটা আমি দিচ্ছি তোমাদেরকে। লিভ, এন্টার, মিট প্লাস নো প্রেপোজিশন। স্পেশালি আমি কয়েকটা দিলাম, এগুলোর পরে কোনো প্রেপোজিশন বসবে না। এর আগে ছিল একটা রিজনেবল, ওই যে সাদৃশ্য, এর আগের দিন দিয়েছিলাম। তাহলে ছোট্ট একটা টেস্ট দিয়ে হাসি মুখে আমরা আজকের আয়োজনটা ইতি টানতে চাই। আই উইল মিট উইথ ইউ। ও আরেকটা শব্দ আছে, অ্যাওয়েট, ওয়েট। ওয়েট, ওয়েটের পর কোনো প্রিপারেশন হয় না। সো আই উইল মিট উইথ ইউ, আই উইল ওয়েট ফর ইউ, I will await for you, I will discuss about it, আমি এটা সম্বন্ধে আলোচনা করব। এবার আমাকে বলো দেখি রাইট উত্তরটা কোনটা হবে। তোমাদের এটা দেখতে দেখতেই আমরা আজকের আয়োজনটার ইতি টানব। ঠিক আছে? A B C D. I will meet with you. Meet এর সাথে with হবে না, সো এটা হবে না। I will wait for you. Wait এর সাথে for হবে না। I will discuss about, about হবে না। বাট মনে রাখবে, ওয়েট না হয়ে যদি অ্যাওয়েট হয় তাহলে কিন্তু ফর হবে। ওয়েটের সাথে প্রেপোজিশন হবে না, কিন্তু অ্যাওয়েটের সাথে ফর হবে। ওয়েট মানেও অপেক্ষা করা, অ্যাওয়েট মানেও অপেক্ষা করা। বাট এইটা না জানার কারণে না কাছাকাছি মনে করে, এটাও সে অনেকে ভুল করে। সো দিস ইজ দ্য রাইট আনসার। এই একটা হচ্ছে রাইট। আলহামদুলিল্লাহ, শেষ হলো আজকের আয়োজনটা। আমি তো ক্লান্ত হইনি তোমাদের সাথে যতক্ষণ ছিলাম। তোমরা কেন ক্লান্ত হয়ে যাও? তোমাদের না সবচেয়ে বেশি দরকার একটা হালাল রিজেকের ব্যবস্থা করা। তাহলে তোমরা কেন ক্লান্ত হয়ে যাও? সাথে থাকো, উপভোগ করো ইনশাআল্লাহ। এভাবে করে আমরা 1000 প্রশ্ন সমাধান করব এবং 1000তম দিনে যেদিন পৌঁছে যাব সেই দিন আশা করি তুমি তোমার মনের কথা নিজেই বলবে। পুরো আয়োজনটি তোমাদের কেমন লেগেছে? তোমাদের কোনো কিছু বলা রয়েছে কিনা, কি তোমাদের অভিব্যক্তি, এই পুরো বিষয়টি আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। সাথে এটাও বলে দিই, পুরো ক্লাসের স্লাইডটি দেওয়া হবে ইংলিশ মজা জব পেজে। আমি সুন্দর করে কিছুক্ষণ পর দিয়ে দেব। ওকে, তোমাদের মতামত, ক্লাস নিয়ে যা কিছু বলার বলতে থাকো। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছি আজকের আয়োজনটি ইনশাআল্লাহ। পরবর্তী দিনে আবারও হাজির হয়ে যাব। তোমরা রুটিন দেখে নিও। তোমরা সবাই অনেক ভালো থেকো। যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।